হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পরিচিত সবার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে আয়মান। চোখ থেকে অনবরত পানি ঝরছে তার। সেদিকে যেন নজর নেই কারো। আর কেনই বা থাকবে? একটা চোরের দিকে কি করে নজর দেবে তারা? এদিকে বন্ধুর এমন অবস্থায় কিছু বলতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না নীরব। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে অনন্যা এগিয়ে এসে আয়মানের গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলে, ছি আয়মান, ছি, তুই এতটা নিচে নামতে পারবি আমি কখনো ভাবতেও পারিনি। শেষমেশ আমাদের বাড়িতে থেকে খেয়ে দিয়ে আমাদের ঘরেই চুরি করলি। ছি বাবা, আমি বলেছিলাম না ও তোমাদের সবাইকে বোকা বানিয়ে এই বাড়িতে একটা মতলবে ঢুকেছে? দেখলে তো আমার কথাই সত্যি হলো। ভাবি, আমার বন্ধুর সম্পর্কে একটা বাজে কথা বলবেন না বলে দিলাম। কি জানেন আপনি ওর সম্পর্কে? হ্যাঁ, থাপড়াইয়া তোর দাঁত ফেলে দিব। চোরের মায়ের আবার বড় গলা। ওই তোর বন্ধুকে এক্ষুনি নিয়ে বিদায় হ, না হলে পুলিশে দিতে বাধ্য হব তোদের। ভাবি সত্যি আপনি চোখ থাকতেও অন্ধ হয়ে গেছেন। হাতে আসা সোনার মূল্য না করে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। এজন্য একদিন ঠিকই আফসোস করবেন। নীরব, থাম না। ওদের হক আছে আমাকে নিয়ে বলার। কেননা আমি যে তাদের বাড়িতে চুরি করেছি, আমি একটা চোর। আয়মান, আমি তোমাকে খুব ভালো জেনেছি, এমনকি নিজের ছেলের থেকেও বেশি আপন ভেবেছি। শেষে প্রতিদানটা হিসেবে এই লাঞ্ছনা দিলে। আব্বা, তোমার তো দেখছি বুঝতে কষ্ট হচ্ছে। ও হচ্ছে 2 টাকার ছেলে, সামান্য ট্যাক্সি চালক। আমাদের এত আভিজাত্য দেখে কি করে থেমে থাকবে? তাই তো টাকা চুরি করে রাতারাতি বড়লোক হবার স্বপ্ন দেখতে চেয়েছিল। অনন্যা, তুই একটু থামতো। আর আয়মান, আমি চাই না তোমাকে নিয়ে থানা পুলিশ করতে। ভালোই ভালোই আমার বাড়ি থেকে চলে যাও টাকাগুলো নিয়ে। চলে তো যাবই। তয় আব্বাজান যাওয়ার আগে একখান কথা কইতে চাই। আপনার মেয়ে সবার চোখে যেই কালো পট্টি পরিয়ে আমাকে দোষী বানালো, সেটার জন্য আমি ওকে কখনোই ক্ষমা করব না। ওকে একদিন কাঁদতে হবে, খুব করে। তোর জন্য কাঁদবো আমি? হাউ ফানি! আর কি বলি, ক্ষমা চাইবো? আরে ফকির, তোর মতো চোরের কাছে ক্ষমা চাইতে আমার বয়েই গেছে। এই হাতটা গালে পড়ার আগেই বিদায় হ চোখের সামনে থেকে। যে হাত দিয়ে আজকে আমাকে মেরে চোরের অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করলে, একদিন সেই হাত দিয়েই আদর করার জন্য কাছে ডাকবে। কিন্তু আফসোস, সেদিন আর সময় থাকবে না। ভালো থেকো তুমি। নীরব, টাকাগুলো ব্যাগে কুড়িয়ে চলো। নীরব মাটি থেকে টাকাগুলো কুড়িয়ে ব্যাগে নিয়ে আয়মানের সাথে যেতে শুরু করে। এমন সময় পেছন থেকে অনন্যা ডেকে বলে, ডিভোর্স পেপার পেলে সাইন করতে আবার একদমই ভুল করিস না কিন্তু। অনন্যার কথা শুনে আয়মান পেছনে তাকিয়ে একবার মুচকে এসে চলে গেল। কি মামারা, কিছুই বুঝতেছেন না তাই তো? আসলে এটা বোঝারই কথা। চলুন সবটা ক্লিয়ার করে আসি। কিন্তু সবটা বুঝতে হলে আমাদের অনেক পেছনে চলে যেতে হবে। তাহলে চলুন পেছন থেকে শুরু করি। একটা মেয়ে ব্যাগ হাতে দৌড়ে আসে ট্যাক্সি গ্যারেজে আর বিভিন্ন ট্যাক্সিওয়ালাকে তাকে তার গন্তব্যে নিয়ে যেতে বলে। কিন্তু কেউ যেতেই রাজি হয় না। আর এমন সময় মেয়েটি একেবারে সামনে রাখা ট্যাক্সিওয়ালার কাছে চলে আসে আর বলে, মাম্মা, আমাকে এখানে নিয়ে যেতে পারবেন? আমি খুব বড় বিপদে পড়েছি। আপা, আমরা তো সব জায়গায় প্যাসেঞ্জার নিয়ে যেতে পারি, কেননা এটাই তো আমাদের নিত্যদিনের কাজ। তবে এই সকাল সকাল আমরা কেউ আপনাকে নিয়ে যাব না। আজব কাহিনী এটা। সবাই ভাড়া মারার জন্য মরিয়া হয়ে থাকে, আর আপনি বলছেন যাবেন না? মামা, আমি 50 টাকার ভাড়া 100 টাকা দিব। 100 কেন ম্যাডাম? আপনি যদি 1000 টাকা দেন তবু এখনকার কেউ যাবে না, কারণ সবাই টাকার কাছে বিক্রি হয় না। কিছু মানুষ ভালোবাসার কাছেও বিক্রি হয়। আপনাদের কথার আগামাথা কিছুই আমার মাথায় ঢুকছে না। দেখছেন একটা গাড়ি নেই, আর আমিও বিপদে পড়েছি। আপনারা আমাকে সাহায্য না করে এভাবে ব্যবহার করতেছেন। দেখুন ম্যাডাম, আমরা প্রতিদিন সকালে এখান থেকে 7টার আগে গাড়ি স্টার্ট দেই না। এমন নিয়ম এই আমি প্রথম শুনলাম। তা আপনি 7টা বাজলে যাবেন তো নাকি? হ্যাঁ, যাব, কেননা আমাদের কাজ ততক্ষণে হয়ে যাবে। কি সব আবোল তাবোল বকছেন বুঝলাম না। আসলে ম্যাডাম, আমাদের এই ট্যাক্সিওয়ালাদের
একজন লিডার আছে, আমরা যাকে খুব মানি, আর প্রতিদিন তার কাছে গাড়ি স্টার্ট দেওয়ার আগে টাকা জমা করি। এইবার বুঝলাম, চাঁদা না দিলে গাড়ি চালালে গাড়ির রাস্তার ওই ভাঙ্গারের দোকানে থাকবে সেই ভয়। নিজেবের কথার জবাবে নাহিদ কিছু বলতে যাবে, তার আগে সেখানে আয়মান ও নীরব ট্যাক্সি নিয়ে চলে আসে। কিরে নাহিদ, কি হালচাল? আর টাকা কানেকশন করিসনি এখনো নাকি? এই তো শুরু করবে বলে দাঁড়িয়েছি। আসলে তোকে ছাড়া কি কানেকশন হয় বল? এই চিরকুট আপনাদের লিডার? হাউ ফানি! আরে মিস, ঠনঠনিয়া ওদের লিডার আমি নই। আমার পিছনে যে হিরো আছে সে হচ্ছে লিডার আয়মান। নীরবের কথা শুনে নিচুম পেছনে তাকিয়ে দেখে আর বলে, একে লিডার হিসেবে মানা যায়, তোকে তো কোনোভাবেই মনে হয় না। এই মামা, এখন তো আমাকে নিয়ে চলেন। এ নাহিদ, এ কোথায় যাবে বলছে রে? এই জায়গায় যাবে, অনেক সময় হইল দাঁড়িয়ে আছে। যা, গিয়ে নামিয়ে দিয়ে আয়। আর সব টাকা এসে জায়গা মতো পৌঁছে দিস, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক মতো পৌঁছে দিব। ওপরের কথাগুলো বলে নাহিদ নিঝুমকে নিয়ে চলে যায়। এদিকে নীরব আয়মানের কাছে এসে বলে, বস, সব জায়গা ব্যবস্থা হয়ে গেছে, এবার তুই গাড়ি নিয়ে যেতে পারিস। ঠিক আছে, আর শোনো, আমি এইখানে গেলাম, তুই একটু এই দিকটা দেখে রাখিস। তুই কোনো চিন্তাই করিস না, আমি আসি তো নাকি? তুই ছাড়া আমাকে বোঝার মতো আর কেই বা আছে বল? তুই তো আমার একমাত্র ভরসা। ভাই, তুই এমন করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল না করলেও পারতিস না কিন্তু। কি করব বল, তোকে দেখে আপনা আপনি ভিতর থেকে এটা বেরিয়ে আসে। ওপরের কথাগুলো বলে আয়মান যাত্রী নিয়ে চলে যায়। অফিস টাইমে রাস্তায় প্রচুর জ্যাম, তাই তো আয়মান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ওর চোখ আটকে যায় ফুল হাতে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের ওপরে। সাদা চুড়িদার পরা, হাতে চুড়ি, কানে দুল, উফ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আয়মান অবাক হয়ে তাকিয়ে আছে। চারিপাশের গাড়ি চলে গেছে, তবুও আয়মানের হুঁশ নেই। যাত্রীর ডাকে আয়মানের হুঁশ আসে, আর তাকিয়ে মেয়েটাকে না দেখতে পেয়ে চলে যায়। আয়মান যেখানে যাচ্ছে শুধু সেই মেয়েটির মুখটা মনে হচ্ছে। আয়মানকে এত চিন্তিত থাকতে দেখে নীরব এসে জিজ্ঞেস করে, মামা, একটা কাহিনী বুঝলাম না। তুই তো শালা এভাবে উদাসীন হয়ে বসে থাকার ছেলে না। আর তাছাড়া এভাবে দুই শ্রেণীর মানুষ থাকে। এক, যার উপরে দুশ্চিন্তা এসে বর করে, আর দুই, যার মনে নতুন প্রেমের সূচনা ঘটে। তোর ক্ষেত্রে কোনটা হয়েছে শুনি? ওই যে তুই মাত্র 2 নাম্বার কারণ বললি না, সেটাই হয়েছে আমার সাথে। কি? তুই প্রেমে পড়েছিস? তা মামা, মেয়ে দেখতে কেমন, আর নাম কি, কোথায় থাকে? ওই শালা হনুমান, তোর কি মনে হয় আমি গুগল এভাবে প্রশ্ন করলেই টপাটপ উত্তর দিয়ে দিব? তার মানে কি, খুলে বল। আরে দোস্ত, আজকে আমি মেয়েটাকে বাস স্টপে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার নাম গোত্র কিছুই জানা নেই। ও, তার মানে তোকে এখন প্রেমে পড়ার আগেই দেবদাসের মতো হতে হবে। দেবদাস আর আমি? নো ওয়ে। ওই মেয়েকে তো আমি খুঁজে বের করবই, এই জেলাতে না হয় অন্য জেলায়। পকেটে নেই 1 টাকা, আর আইসে মেয়ে খুঁজবে এই জেলা থেকে ওই জেলা। মামা, যাতে নিয়ে যা, নাহলে বিকেলে পেটে বাত পড়বে না। শালা তোর কারণে আমার স্বপনের রানীকে নিয়ে ভাবতেও পারবো না। এই ভাই ওঠেন, আমি নিয়ে যাচ্ছি। আয়মান আর কোনো কথা না বলে যাত্রী নিয়ে চলে যায়। রাতে বাসায় ফিরে পরনের শার্ট খুলে হ্যাঙ্গারে রাখতে রাখতে নীরবকে বলে, কিরে খেজুর, রাতের জন্য খাবার কি রেডি করেছিস নাকি না খাইয়ে রাখবি? আয়মানের কথা শুনে নীরব রান্নাঘর থেকে পেঁয়াজ কেটে চোখের পানি মুছতে মুছতে বলে, এমন ভাবে বলছে যেন রোজ ওই রান্না করে। পেঁয়াজ কেটে চোখের 12টা বাজে আমার, আর আইসে খাইতে। আমি আর পারবো না তোকে রান্না করে খাওয়াতে, নিজেরটা নিজেই করে খা যা। আরে আমার পেয়ারি দোস্ত, তুই একটু কষ্ট করে রান্না কর না, কালকে না হয় আমি রান্না করে খাওয়াবো। তোর সাথে থাকতে থাকতে এমন নাটকের কাহিনী দেখা আমার শেষ। মাসে 5 দিন রান্না করতে বলছি, তুই সেটাও করিস না। মনের বলে 2 দিন রান্না করিস, তাও আবার তরকারিতে নুন হয়তো মরিচ খুঁজে পাওয়া যায় না। রুটির এ পাশে তাকালে ওই পাশে ইন্ডিয়া দেখা যায়। আহারে আমার সুইট দোস্ত, তোর রান্না কত মজা, তাই তো তোকে দিয়ে রান্না করাই। আসলে ভাবি খুব লাকি হবে তোকে স্বামী হিসেবে পেয়ে। থাক থাক, আর পাম দিতে হবে না। এমনিতেই কোনো মেয়ে আমাকে দেখে পটে না, সেখানে 1টা 2টা পটবে বলে
নমুনা দেখার আগেই স্থান পরিবর্তন করাস। ওই শালা চুপ করে রান্না কর, পেটে কোনো কথা থাকে না, সব বের করে দিচ্ছিস। এভাবে দুই বন্ধু আরো অনেক কথা বলে। আসলে নীরব প্রতিদিন রান্না করে, কেননা বেচারা রান্নার হাত অনেক ভালো। মেয়েরা একবার খেলে সারা মাস হাত চাটতেই থাকবে। রাতে খাবার খেয়ে আয়মান মাথার ওপরের ঘুরতে থাকা পাখার দিকে তাকিয়ে নীরবকে বলে, দোস্ত, আমার স্বপ্নের পরীকে কোথায় গেলে দেখতে পাবো? কোথায় আবার? তোর সাথে যেখানে দেখা হয়েছিল সেখানে গেলেই দেখতে পাবি। আরে বাহ, তুই এই কথাটা আরো আগে কেন বললি না? চল এখনই সেখানে যাব। তুই কি পাগল নাকি বলতো? রাতের বাজে 12টা, এখন ওই মেয়ে বাস স্টপে দাঁড়িয়ে থাকবে? আসলে পরীর মায়ায় সবকিছুই গুলিয়ে যাচ্ছি। আমি তো আবার পাগল হয়ে গেলাম না রে? মনে হয় না পাগল হবার আর দেরি আছে। দোস্ত, তোর পায়ে পড়ি, এবার ঘুমা। আমি জেগে থাকতে পারি না জেনেও কেন কথা বলছিস? তোর তো শালা চোখে শুধু ঘুম আর ঘুম, ঘুম ছাড়া তো আর কোনো কাম নাই তোর। যা তুই ঘুমা, আমার ঘুম আসছে না। মনটা তো পরীর কাছে রেখে আসছে, এখন ঘুম আসবে কি করে? ঠিক বলেছিস দোস্ত, সত্যি আমি পরীটাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। উফ, ওকে দেখতেই বুকের ভিতর ঘন্টা বাজতে শুরু করেছে। আয়মান কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। এদিকে নীরবের কোনো রেসপন্স নেই, কেননা নীরব তো গভীর ঘুমে মগ্ন। নীরবকে ঘুমাতে দেখে আয়মান বলে, শালা ঘুমের কুমির একটা, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে আরামে ঘুমাচ্ছে। আয়মান ওপরের কথাগুলো বলতে বলতে সেও ঘুমিয়ে পড়ে। সকালে দুই বন্ধু ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে আসে। বাসায় আসার পরে দোস্ত, আমি একটু ছাদে গেলাম পাখি দেখতে। মামা, সকাল সকাল পাখি দেখে চোখের গোনা না করে যা না, নাস্তা তৈরি কর। আমি অনেক দোয়া করব যেন তোর কপালে সুন্দর একটা বউ জোটে। মিষ্টি পাম দিয়ে কোনো লাভ নাই। আমি আজকে নাস্তা তৈরি করব না, তো করব না। আমি চললাম দোস্ত। ওপরের কথাগুলো বলে নীরব ছাদে চলে যায়। এদিকে আয়মান আর কি করবে, নিজেই নাস্তা তৈরি করতে লেগে যায়। নাস্তা তৈরি করা হয়ে গেলে খেয়ে রেডি হয়ে নেয়। আয়মানকে সেজে গুজে বের হতে দেখে নীরব জিজ্ঞেস করে, কিরে মামা, এভাবে সেজে গুজে কোথায় বের হচ্ছিস? হ্যাঁ, ওই যে কালকে রাতে বললি না পরীকে যেখানে দেখেছিলাম সেখানেই খুঁজে পাবো। দেখ মামা, পাগলামো না করে কাজে মন দে। আর তুই ভালো করে জানিস আমরা এখানে কেন এসেছি। আর তাছাড়া যদি পরি থাকে নসিবে, কাজের সময় চোখের সামনে আসিবে। তুই শালা একদম লোক ভালো না। আমি একটু পরীর সাথে দেখা করতে যাব বলে বের হলাম, আর কাজের কথা বলে মুডটাই নষ্ট করে দিলি। চল আগে কাজটাই করে আসি। তারপরে ওরা দুই বন্ধু অটো নিয়ে নিজেদের কাজ শেষ করে এসে গ্যারেজে বসে আছে। এমন সময় একটা মেয়ে হাতে দান বাক্স নিয়ে এসে বলে, ভাইয়া, ছোট বাচ্চাদের সাহায্য করার জন্য কিছু দান করেন। ছোট বোন, তুমি এত কিউট একটা মেয়ে, তাহলে এই ব্যবসায় কেন নেমেছো? এই ব্যবসা সম্পর্কে জানো না? দান করার হলে করেন, অযথা আমাকে কথা কেন শোনাচ্ছেন? হ্যাঁ, দেখে তো বেশ বড় ঘরের মনে হচ্ছে। এসব দান্দা কবে থেকে শুরু করছো? হ্যাঁ, পরিবারের লোক কি জানে? নীরবের কথা এবার অনন্যার একদম সহ্যের বাঁধ ভেঙে দিল। তাই তো কষে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। এর মাঝে আয়মান ওদের দিকে তাকিয়ে অবাক হয়ে চেয়ে থাকে, কেননা এই যে সেই দিনের মেয়েটি। এদিকে অনন্যা বলতে শুরু করে, দান করলে করবেন, না করলে মানা করে দিবেন, তবু এমন বাজে কথা বলবেন না। মানুষ অসহায় হলেই এই পথে নামে। আপনি জানেন আমি ওই বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য তুলতেছি। অনন্যা পেছনে থাকা একটা হুইল চেয়ারে বসা বাচ্চাকে দেখিয়ে বলে। এদিকে অনন্যার কথা শুনে আয়মান নীরবের গালে একটা থাপ্পড় দিয়ে, গাধা একটা, কখন কি করতে হয় জানিস না? তোর কি মনে হয় এর মতো এত সুন্দর কিউট একটা মেয়ে এইসব করবে? আসলে হয়েছে কি, আজকাল তো অনেকেই এই বিনা পুঁজির ব্যবসাটাকে ইনকাম সোর্স হিসেবে বেছে নিয়েছে, যার জন্য যারা এর প্রাপ্য তাদের ভাগ্যে সাহায্য জুটেই না। ওকে ক্ষমা করে দিন, আর আমি টাকা দিচ্ছি। আয়মানের কথা শুনে অনন্যা আর কিছু বলে না। এদিকে আয়মান সবার থেকে টাকা তুলে নিজের পকেট থেকে 1000 টাকা বের করে ওদের দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে ধন্যবাদের কি আছে? আসলে আপনার মতো সবাই যদি গরিবদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিত, তাহলে এই সমাজে অসহায় মানুষের কষ্টের ঘানিটানা কমে যেত। বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? আরে বা, সাহায্য করে হিরো সেজে এখন নাম জিজ্ঞেস করে আইসেন ভিলেন সাজতে?
অরণ্যার কথা শুনে আয়মান খুব ভালো করে বুঝতে পারে এই মেয়ে অনেক তেরা জিনিস, একে বড়া ধরে অনেক কাঠখড়ি পোড়াতে হবে। আপনি ভুল বুঝতেছেন। আসলে আপনি এত মহান একটা মেয়ে, আমি সবার কাছে আপনার প্রশংসা করে বেড়াতাম। দরকার নেই। আর এই যে মিস্টার, এই অনন্যা চৌধুরীকে পটানো এত সহজ না। অরণ্য ওপরের কথাগুলো বলে জিভে কামড় দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে নীরব আয়মানকে বলে, কি ডেঞ্জার মেয়ে রে বাবা, নিজের নাম বলবে না দেখে এত কথা শোনালো, আর শেষে নাটকের কাহিনী দিয়ে নাম রচনা করে চলে গেল। আরে নীরবের বাচ্চা, তুই চুপ কর। আর আইমানকে দেখ কিভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে। ও তাই তো, এর আবার কি হলো? এই মান, দেনে ফিরে আয়, অনন্যা চলে গেছে। দোস্ত, আমি তো পেয়ে গেছি। এই আইমান, তুই হঠাৎ কি পেয়েছিস বলতো? আমি যাকে স্বপ্নের রানী ভাবি তাকে পেয়ে গেছি। অনন্যাই সেই মেয়ে যাকে এই মন লাইফ পার্টনার হিসেবে ফিক্সড করেছে। ও এই সেই মেয়ে যে আমার বন্ধুর মন কেড়ে নিয়েছে, তো নিয়েছে সাথে রাতের ঘুমটাও হারাম করেছে। নীরবের কথা শুনে আয়মান বেশ শর্মিলা হয়ে শার্টের কলার মুখে দিয়ে বলে, এই সেই মেয়ে যে আমার শয়নে স্বপ্নে সব জায়গায় বিরাজ করে। মেয়েদের মতো শর্মিলা বাদ দে, আর মেয়েটা ভাবি হিসেবে তো অনেক সুন্দর। তবে মামা, আমার মনে হয় না মেয়ে তোমার প্রেমের জালে এত সহজে ধরা দিবে। আরে মামা, চণ্ডীদাস যদি 12 বছর বংশী নিয়ে বসে থাকতে পারে, তাহলে আমি কেন ওর মন পাবার আশায় অপেক্ষা করতে পারবো না? আগে তোর মাথায় দুইটা কাম ছিল, এখন তো মেয়েটা এসে 3টা কাম বাড়াই দিল। হা হা হা, আমরাও গুণে 3 জন দোস্ত, ভুলে গেলে চলবে না। নাহিদ ভাবির সাথে থাকে তো কি হয়েছে, বন্ধু তো বটে। তোরে নিয়ে আর পারা গেল না। আচ্ছা দোস্ত, এসব প্রেম টেম বাদ দিয়ে চল। মামা চল না দেখি গিয়ে অনন্যা কোথায় থাকে, কি করে। আরে বেটা, তোকে বলি কি আর তুই করিস কি? তুই কি ভুলে গেছিস আজকে আমাদের কোথায় যেতে হবে? ওই শালা, আমি তোদের লিডার নাকি তুই আমার লিডার? হ্যাঁ, যেখানে যাওয়ার কথা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে উপর থেকে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা দোস্ত, তোর থাক, আমাকে একটু আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আহারে দোস্ত আমার, পালিয়ে বিয়ে করে কতই না আনন্দ করতেছিস, আর আমরা শালা রান্না করতে করতে শেষ। বিয়ে তো আর করবো না, রান্না তো করতেই হবে। আগে বিয়েটা করে নাও, তখন সুখ আর সুখ। ওই শালা তুই যা তো, একদিন দাঁত দিয়ে খাওয়াইলো না, আবার এসে বড় বড় কথা বলতে। কামিনা কেইকা। ওদের মাঝে আরো অনেক কথা হয়। এর মাঝে আয়মানের মনে পড়ে যায় অরণ্যার পরনে পরিচিত একটা মেডিকেল কলেজের নাম লেখা ড্রেস ছিল। তাই নীরবকে নিয়ে সেই কলেজের উদ্দেশ্যে রওনা হয়। তুই আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? তোর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। আরে দোস্ত, থোড়া দের চুপ করে বসে থাক না, গেলেই তো বুঝতে পারবি কোথায় যাচ্ছি আমরা। তোকে আগেই বুঝতে পারিনি, আজকে হঠাৎ করে কিভাবে বুঝবো, তাও আবার ট্যাক্সিওয়ালার সাজে। চুপ কর, না হলে তোকে কিন্তু মাঝ রাস্তায় রেখে যাব, তখন না পাবি গাড়ি আর না পাবি বাড়ি। এভাবে দুই বন্ধু ঝগড়া করতে করতে অনন্যার কলেজের সামনে চলে আসে। দুজনে অটো থেকে নেমে একটু সামনে গিয়ে কলেজের দিকে ভালো করে তাকিয়ে দেখে। আইমান, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন বলতো? সারা দুনিয়ায় তো পটানোর মতো মেয়ে পাস না বলে কানের পর্দা ফাটিয়ে ফেলিস, তাই আজকে তোকে পরীর রাজ্যে নিয়ে আসলাম, যেদিকে তাকাবি শুধু পরী আর পরী। আইমানের কথা শুনে নীরব চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়, কেননা এখানে সুন্দরীদের অভাব নেই। নীরব একটা মেয়েকে দেখিয়ে বলে, দোস্ত দেখ না, ওই মেয়েটার ফিগার কিতনা আচ্ছা হে। থু, তেরি জবান পে। মেয়েদের বাজে নজরে দেখিস বলেই কখনো পটাতে পারিস না। আর হনুমান, আগে মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শেখ, পরে মেয়ে পটাতে আসিস। মেয়ের চোখের দিকে তাকানোর আগেই তো চোখ যেখানে না যাওয়ার সেখানে দিস। তোদের মতো কামিনীদের চোখ তুলে ফেলা দরকার। ফিফি অনেক জ্ঞান দিছ, আর আমার শোনার মতো সময় নেই। এবার চলো যাওয়া যাক। না মামা, আমার ভাষণ এখনো শেষ হয়নি। দেখ মামা, মেয়েদের সম্মান দেখাবি তো তারাও তোকে সম্মান দিবে। চোখে চোখ রেখে কথা বলবি তো প্রেমের ভাষা বুঝতে পারবি। না হলে প্রেমের বিদ্যালয়ে তোমার মতো স্টুডেন্টদের পাশ হওয়া না নামুমকিন। এভাবে বকবক করতে দেখে সিকিউরিটি এসে এক বস্তা কথা শুনিয়ে তাকে তাড়িয়ে দেয়। শালা সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস আমাদের তাড়িয়ে দেয়?
এভাবে কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের নিয়ে মিষ্টি মিষ্টি কল্পনা করবা, তো তাড়িয়ে না দিয়ে বাড়িতে ডেকে দাওয়াত খাওয়াবে বুঝি? দেখ মামা, আমার ভালো লাগছে না, চল এবার যাই এখান থেকে। সবাই তাকিয়ে দেখছে আমাদের। আরে বেটা, যাবো তো, আগে আমার স্বপ্নের রানীকে দেখে নেই। ও, তার মানে তুই ভাবির খুঁজে এখানে এসে আমাদের সাথে নাটক করতেছিস? মামা, তোর থেকে তো অভিনেতাদের অভিনয় শেখা উচিত। বাহ, কি অভিনয় করছিস তুই! চুপ করো, এখন ওকে খুঁজে পাবো কি করে? বাইরে থেকে তো আর দেখা যাবে না, তাই না? ভুলে যা ভিতরে যাওয়ার কথা, কেননা গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই এভাবে তাড়িয়ে দিচ্ছে। ভিতরে গেলে কি করবে একবার ভেবে দেখ। ভাবা ভাবির দিন শেষ, ওকে দেখেই এখান থেকে যাব, কথা ফাইনাল। ওরা এভাবে কথা বলতে থাকে। এদিকে অনন্যা ওদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবীকে বলে, নিঝুম, ওই ছোট লোকদের কি খেয়ে দিয়ে কোনো কাম নেই? সুন্দর মেয়ে কথা বললেই পিছে পড়ে যায়। আরে বান্ধবী, শেষমেশ ট্যাক্সিওয়ালা তোর প্রেমে পড়লো? ছি বান্ধবী, কথাটা মানতে কেমন কেমন লাগছে। চুপ কর, ওকে আমি ভালোবাসি নাকি যে বলছিস? আর ও এখানে কিভাবে আসলো? সাইনবোর্ড সাথে নিয়ে ঘুরলেও কেন, আরো অনেকেই এখানে এসে ভিড় জমাবে। মানে কি বোঝাতে চাস? একবার নিজের ড্রেসের সাথে লেখা কলেজের নামটার দিকে চোখ বুলিয়ে নে, তারপরে নিজেরই বুঝতে পারবি। ও শিট, তার মানে ও এখানেই এসেছে। এখন আমি কি করি? কি আর করবি, ওর সামনে না পড়লে কেচ্ছা খতম, তোকে আর খুঁজেও পাবে না। বাহ, তোর মাথায় তো দারুণ বুদ্ধি। চল এবার ওদের চোখে পট্টি লাগাই। ওপরের কথাগুলো বলে ওরা অন্যদিকে চলে যায়। এদিকে আয়মান সারাদিন কলেজের সামনে থেকেও অরুণাকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে। এদিকে রাতে বসে কফি খেতে খেতে, বাহ, তোর বুদ্ধিতে আজকে সেই মজা হয়েছে, আমাকে দেখেও চিনতে পারেনি। হিজাব বাঁধায় আমি তো তোকে চিনতে হিমশিম খাচ্ছিলাম, তাহলে ও কি করে চিনবে? তাও ঠিক, তবে ওর থেকে আমি কেন পালিয়ে বেড়াবো? আমি কি মার্ডার করা আসামি নাকি? সেটা তো তুই ভালো জানিস, আমি কি তোর ব্যাপারে থোড়াই জানি? এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। আর এদিকে আয়মান অনন্যার খেয়ালে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় কাঁধে হাত দিয়ে নীরব বলে, এর দোস্ত, এভাবে চাঁদনি রাতে আকাশের দিকে তাকিয়ে কি এমন ভাবছিস? ও তুই, আসলে আমার ভাবনা জুড়ে তো একজনেই রয়েছে, সে ছাড়া আর কাকে নিয়ে বা ভাববো? সেটাও ঠিক, তবে বন্ধু, অনন্যা মেয়েটা খুব অহংকারী। নরম হাতের গরম থাপ্পড় আর চটাং চটাং কথা শুনেই বুঝেছি। আরে ভাই, বাপের টাকা থাকলে একটু অহংকারী তো হবেই, তবে আমার প্রেমের জাদুতে সব ঠিক করে দিব। বেস্ট অফ লাক। এবার স্যার চলেন, ডিনারটা সেরে নেই। চাঁদ মামাকে দেখে তো আর পেট ভরবে না। মামা, তুই আজকে আমার সাথে ঝগড়া না করে রান্না করলি, তুই তো দেখছি বেশ কাজের হয়েছিস। কেমন কাজে সেটা তো খেতে গেলেই বুঝবা চান্দু, আগে তো খেতে ল। তারপর ওরা দুজনে খেতে আসে। আয়মান খাবার প্লেটে দেখে করলা ভর্তা, করলা ভাজি আর আলু ভর্তা। তুই আমাকে এসব খাওয়ার জন্য ছাদ থেকে কষ্ট করে নামিয়ে নিয়ে আসলি? এইটুকু করেছি, সেটাই তোর কপালে ভালো। আজকে রান্নার ডেট তোর ছিল, আমার না। দূর শালা, তুই একটা খবিস। আয়মান ওপরের কথাগুলো বলে উঠে গিয়ে ডিম ভাজি করে আনে আর খেয়ে রুমে এসে কোনো একজনকে ফোন দিয়ে কথা বলে নেয়। এত করে নীরব রুমে এসে পড়েছে। কিরে দোস্ত, এখনো ঘুমাসনি? আমি আরো ভাবলাম এতক্ষণে তোর 2বার ঘুম হয়ে গেছে। তুই মনে হয় ভুলে গেছিস, অনন্যা আমার রাতের ঘুম কেড়ে নিছে। তাহলে কি করে ঘুমাই? 2 চোখের পাতা এক করতে নিলেই ওর মুখটা ভেসে ওঠে। আরে ভাই, সে তো নাক ডেকে আরামে ঘুমাচ্ছে, আর তুই আমাকে ঘুমাতে দিচ্ছিস না। দোস্ত, আজকে না খুব করে মায়ের কথা মনে পড়তেছে, সাথে অনন্যার মায়াবী মুখটা। দেখ দোস্ত, যেটা করতে চাস না সেটা বলে লাভ নেই। তোর পায়ে পড়ি, এবার আর ঘুমা, সকালে কাজে যেতে হবে। এভাবে দুজন ঝগড়া করতে করতে ঘুমিয়ে যায়। আসলে রোজ রাতে ঘুমানোর আগে এটা তাদের মাঝে কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সকালে রোজ দিনের মতোই কাজে চলে যায়। বাস স্টপে অনন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান কাছে গিয়ে ট্যাক্সি থামিয়ে বলে, এই যে ম্যাডাম, কোথায় যাবেন? আসেন, আমি ছেড়ে দিচ্ছি সেখানে। কেন রে, তোর গাড়িতে কেন যেতে হবে? দেশে কি গাড়ির অভাব নাকি? হ্যাঁ, ওরে বাপরে, এ তো দেখছি পুরাই বারুদ, কাঠি ফেকলেই আগুন লাগবে। আসলে
এখানে দাঁড়িয়ে আছো তাই বললাম আর কি। এই, তুই গিয়ে নিজের কাজ কর যা। মেয়ে দেখলেই লাইন মারতে ইচ্ছে করে। এই কাঁচা মরিচ, আমি কিন্তু ওনার সাথে কথা বলছি, তোর সাথে না। দেখেছিস শোনো, তোর সামনে আমাকে কাঁচা মরিচ বললো, তারপরেও তুই কিছু বললি না। দেখ ট্যাক্সিওয়ালা। আয়মান অনন্যাকে আটকে দিয়ে নিজেই বলে, এই যে ম্যাডাম, কর্মের কারণে আমি একজন ট্যাক্সিওয়ালা, তবে বাবা মায়ের দেওয়া পেয়ারে একটা নাম আছে, আইমান সাদিক। তোর ওয়ার্নিং দিব বলে ভেবেছি, প্রেমের কথা বলতে নয়। আরে বাবা, প্রেমের কথা বলার আগে তুমি বলে দিলে। তুমি তো দেখছি আমার থেকেও ফার্স্ট। উফ, এটার নিয়ে কি যে করি। এই নিঝুম, চল তো এখান থেকে, ইডিয়েট একটা। এই যে সুন্দরী, চলে যাচ্ছ যাও, অন্তত পক্ষে ফোন নাম্বারটা তো দিয়ে যাও। ফোন নাম্বার তো পাবি না, তবে জুতার সাইজ মেপে দেখতে পারিস। অনন্যা ওপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে আয়মানও সেখানে না থেকে চলে যায়। এভাবে কেটে যায় 2 মাস। এই 2 মাসের প্রতিটা দিন আয়মান অনন্যার পেছনে ঘুরেছে, কিন্তু বিনিময়ে চট, থাপ্পড়, অপমান এগুলো ছাড়া কিছুই পায়নি। একদিন রাতে শুয়ে আছে আয়মান, এমন সময় নীরব বলে, দোস্ত, এত অপমান অত্যাচার সহ্য করে কেন তার পিছনে পড়ে আসিস? মেয়ের কি অভাব নাকি এই শহরে, বল? দোস্ত, এই শহরে হয়তো অনেক মেয়ে থাকতে পারে, তবে ওর মতো মেয়ে কি একটাও দেখাতে পারবি? এই অবুঝ মনটা যে ওকেই ভালোবেসে ফেলেছে। বুঝেছি, তোমার দ্বারা ওকে বলা সম্ভব না। ঠিক বলেছিস, ওকে আমি কখনোই ভুলতে পারবো না। আর তাছাড়া ওর অপমান, গালের নকশা পরিবর্তন করা, নরম হাতে থাপ্পড় আমার বেশ ভালোই লাগে। এইসবের সাথেই তো বড় হয়েছি, তাই না? কেন ছোটকালের হারিয়ে যাওয়া স্মৃতি আবার মনে করতেছিস? বাদ দে না ওইসব। ঠিক আছে, বাদ দিলাম। এবার চলো মনের সুখে গান গাই। যদি থাকি নসিবে, আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো নারে, মন আমার পীড়িতি ভীষণ যন্ত্রণা। এখনো প্রেমের বাতি জ্বালাইতেই পারলি না, আর তাতেই বলছিস প্রীতি ভীষণ যন্ত্রণা। আরে ভাই, যে গানটা লিখেছে দোষটা তার, আমি গাইছি বলে দোষ যে আমার হবে সেটা তো না। দেখ ভাই, রোজ রোজ এসব আর ভালো লাগে না। এবার একটু মজনুগিরি বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা কর। আমার মনে হয় না তুই ছাড়া এখন কেউ জেগে আছে। খোঁজ নিয়ে দেখো, আমার মতো হাজারো ওয়ান সাইড লাভাররা না ঘুমিয়ে প্রিয়তমার খেয়ালে ডুবে আছে। আরে মেরে বান, মাফ চাই আমি তোর কাছে, এবার তো একটু ঘুমাতে দে। নীরবের কথা শুনে আয়মান আর কথা বলে না, কেননা আসলে তো তার তো ঘুমাতে হবে। আয়মান কিছু সময় জেগে থেকে সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নিত্যদিনের কাজেই লেগে যায়। বিকালে 3 বন্ধু মিলে শপিং মলে যায় কিছু কেনাকাটা করতে। ওরা দেখে থেকে সব কিনছে। এমন সময় নাহিদ বলে, আইমান, পিছনে দেখ, ভাবি দোকানের ভিতরে কেনাকাটা করতেছে। নাহিদের কথা শুনে আয়মান তাকিয়ে দেখে আসলে অনন্যা আর নিঝুম। সেটা দেখে আয়মান বলে, বন্ধু, কি দেখালি এটা, চল আমরাও ওই দোকান থেকে কেনাকাটা করব। পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, ওই দোকানের একটা ড্রেসের দাম দিয়ে আমরা সারা বছর কেনাকাটা করতে পারবো। আর তাছাড়া ওই দোকানটা অনলি ফর লেডিস। তো কি হয়েছে, ভিতরে যেতে পারবো না মানা আছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থেকেও বের হবার অপেক্ষা তো করতেই পারি। নাহিদ, ওকে বুঝা, এটা একটা শপিং মল, থাপ্পড় খেলে সম্মান যা আছে সেটাও শেষ হয়ে যাবে। দেখ দোস্ত, নীরব ঠিকই বলতেছে, ওই মেয়ে তোকে দেখতেই পারি না। আর পারবে কি করে? তুই হলি একজন সামান্য ট্যাক্সি চালক, আর সে ধনের দুলালি। বাদ দে ভাই এসব, তাহলেই ভালো। দোস্ত, যাকে একবার মন থেকে ভালোবাসা যায় তাকে চাইলেই ভোলা যায় না। আসুক যতই না বাধা, আমি তবুও ওকে ভালোবেসেই যাব। নাহিদ, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, বন্ধুর জন্য থাপ্পড় খেতে রেডি হ। ওরা আরো কিছু কথা বলে ওই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে। বেশ কিছু সময় পরে অরণ্যা বের হয়ে আসলেই আয়মানকে দেখে বলে, আচ্ছা, তোর কি কোনোদিন শরম হবে না? আমি এত এত অপমান অত্যাচার করলাম, তবুও কি শিক্ষা হলো না? কারো প্রেমে পড়লে কি আর লজ্জা শরম ডর ভয় থাকে নাকি? দেখ, তোকে শেষবারের মতো বলছি, আমাকে বিরক্ত করা ছেড়ে দে। তোর প্রেমের পড়ার হলে এতদিনে পড়ে যেতাম। আরে, এতদিনে পটে যাওনি তো কি হয়েছে? বিয়ের আগ পর্যন্ত পটিয়ে নেবার সুযোগ তো আমার হাতে আছেই। বান্ধবী,
এ বান্দা ভালো হওয়ার মানুষ না। ওই যে কথাই আছে না, লাতক ভূত বাতসেনি হিমান্তা। বান্ধবী, ঠিকই বলেছিস। ওকে কিছু একটা করতেই হবে। এতদিনে চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছি বলে সাহস বেড়েছে। তুই এবার আবার কি করতে চলেছিস বলতো? দেখ আমি কি করি। ও প্রেমের ভূত আমি ছোটাচ্ছি। অরুণা সিকিউরিটি গার্ডের থেকে লাঠি এনে আয়মানকে মারতে যাবে, অমনি সবগুলো উধাও হয়ে যায়। অরুণা চারপাশে খুঁজে না পেয়ে নিঝুমকে বলে, কিরে বান্ধবী, ওরা তো এখানেই ছিল, তো গেল কোথায়? পালিয়ে গেছে। চল এর ফাঁকে আমরাও চলে যাই। চল, তবে ওর সাথে আমার ফাইনাল বোঝাপড়া করতে হবে, না হলে এইভাবে আমাকে বিরক্ত করেই যাবে। ওপরের কথাগুলো বলে ওরা চলে যায়। এদিকে ওরা তিনজনে দৌড়ে অনেক দূরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এমন ভাবে দৌড়ানি দিছে যেন আমরা শপিং মলে চুরি করেছি। সেটার থেকে কম কি করেছো? একটা মেয়ের মন চুরি করতে গেছে, দৌড়ানি তো দিবেই। তার মানে দৌড়ানি খেয়ে তোর খুব মজা লাগছে? কেন লাগবে না? হবু প্রেমিকার কাছে দৌড়ানি খেয়ে পালিয়ে আসার মজাটাই কুছ আলাদা। হইছে, এবার চল ভাই, এমনিতেই দৌড়াতে দৌড়াতে শেষ আমি। চলো, আজকে অনেক দৌড়াইছি, পরে আবার ট্রাই করব। তোকে আর ভালো করতে পারলাম না। আরে ইয়ার, ভালোই যদি হব তো প্রেমের স্কুলে ভর্তি কেন হলাম? আয়মানের কথার জবাবে আর কিছু না বলে সবাই পা চালিয়ে হাঁটতে থাকে। তো বেচারা আয়মান আর একা একা কি করবে, তাই সেও হাঁটতে শুরু করে আর বলতে থাকে, তোরা দুইটা তো খুব খারাপ লোক। কিসের কি বন্ধু নতুন নতুন প্রেমে পড়েছে, একটু সাহায্য করবি, তা না করে পালিয়ে যাচ্ছিস। তোমার প্রেমে সাহায্য করতে গিয়েই চড় থাপ্পড়ে গালে নকশা এখনো ঝিরঝির হয়ে আছে, আর তুই বলছিস আমরা কিছুই করি না। দেখ দোস্ত, একটা জিনিস তোরা কেন বুঝিস না? ও আমাকে অপমান অত্যাচার তো কম করলো না, তাই বলে আমি কি ওকে ভুলে থাকতে পেরেছি? না, কোনোভাবেই পারিনি, কারণ আমার এই মনটা শুধু ওকেই ভালোবাসে। এইবার একটু মজনুগিরি বাদ দিয়ে চল, তোর সুন্দরীর কথা পরে দেখছে। আরে বাবা, মাইয়া মানুষের তো অহংকার, সেটা একে না দেখলে তো বোঝাই যায় না। বুঝলাম না দোস্ত, তুই আমাকে কথা শোনাচ্ছিস নাকি তোর হবু ভাবিকে কিছু বললি? তুমি সুন্দর প্রেমে মগ্ন হয়ে পড়েছ, তাই এখন আমি কি বললাম সেটাও বুঝতে পারলে না। এভাবে ওরা আরো অনেক কথা বলে বাসায় চলে আসে। এদিকে অনন্যা বাড়িতে চলে গেছে। তো রাতে কথা হচ্ছে ওদের মাঝে। অনন্যা, তোর লেখাপড়া কেমন চলছে? একদম বিন্দাস চলছে। আর বাবা, তোমার সাথে তো পরিচয় করিয়েই দেওয়া হলো না। এ হলো আমার বান্ধবী নিঝুম, আর নিঝুম এ হলো আমার বাবা। হ্যালো আঙ্কেল। মামুনি, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, আমরা খুব ভালোভাবেই এসেছি। তোমার কোনো কিছু লাগলে বলিও, এটা কিন্তু নিজের বাড়ি মনে করবা, কেমন? আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। মা, কি করছো তুমি? নিঝুমকে আরো মাংস দাও। দেখছো না হোস্টেলে খেয়ে কেমন শুকিয়ে গেছে। আমি তো কত করে ওকে সাধলাম, কিন্তু ওই তো নিচ্ছে না। তোমার কি মনে হয় সেদে সেদে মেহমানদারি করতে হয়? আমাকে তো কখনো সেদে কোনো কিছু দাও না। আন্টি, আপনি ওর সাথে কথাই বলিয়েন না। ও আমাকে খাইয়ে খাইয়ে মোটো বানাতে চাচ্ছে। হ্যাঁ, মোটু একটা। এবার চুপ কর, চুপ করে খা। এভাবে কথা বলতে বলতে সবাই খাবার খেয়ে শেষ করে। আসলে 2 দিন ছুটি পেয়ে অরণ্য ওর বান্ধবীদের সাথে নিয়ে বাড়িতে ঘুরতে এসেছে। রাতে নিঝুম আর অনন্যা শুয়ে আছে। এমন সময় নিঝুম বলে, দোস্ত, আইমান ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে। সে তোকে 2 দিন দেখতে পাবে না। আমার মনে হয় সে আসলে তোকে অনেক ভালোবাসে। আমি ওর ভালোবাসার গুষ্টি গিলাই। আর তাছাড়া ও আমাকে না দেখতে পেলেই সেটা ওর জন্য মঙ্গল। অন্তত গালের মাংস সুরক্ষিত থাকবে। দোস্ত, আসলে তুই বুঝতে চাচ্ছিস না, ছেলেটা তোকেই ভালোবাসে। না হলে এত অপমান অত্যাচার কেন সহ্য করবে? আরে বোকা মেয়ে, ও আমাকে ভালোবাসার জালে ফাঁসাতে চাইছে, কারণ আমার বাপ ভাইয়ের অগুন্তি টাকা আছে। একবার প্রেমের জালে আটকাতে পারলেই জীবন সেটেল। পায়ের উপরে পা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে। আমার সেটা মনে হয় না, কেননা তুই যে টাকাওয়ালা বাবার একমাত্র মেয়ে সেটা তো আইমান জানি না। সেটাও তো ঠিক, আমি তো কখনো ওর সামনে কোটিপতির মেয়ে হয়ে যাইনি। তাহলে একবার ভাবে দেখ, আইমানের ভালোবাসা তোর জন্য পারফেক্ট।
আমাকে এত বুঝিয়ে লাভ নেই রে বান্ধবী, কারণ আমি ওর মতো গরিব ঘরের ফকিরকে কখনোই ভালোবাসবো না। এবার দয়া করে নিজেও ঘুমা আর আমাকেও ঘুমাতে দে। তাছাড়া বাড়ির কেউ জানতে পারলে আবার কানাকানি শুরু হবে নি। আচ্ছা, তোর ঘুম পেয়েছে, তুই ঘুমা। আমার আইমানের কষ্টের কথা ভেবেই ঘুম পাচ্ছে না। আইসে আমার দরদ দেখানোওয়ালা, মনে হয় মায়ের থেকে মাসির দরদ বেশি। তোর মন তো পাথর দিয়ে তৈরি, তাই ভালোবাসা কি সেটা তুই কিভাবে বুঝবি? আর তোর মনে সেটা কখনোই ঢুকবে না। এমন ভাবে বলছিস যেন ভালোবাসার উপরে তুই পিএইচডি করে এসেছিস। পিএইচডি হয়তো করিনি, তবে তোদের প্রেম দেখে সত্যি রচনা তো করতেই পারি, তাই না? হইছে, এখন আর কথা না বলে দয়া করে ঘুমা প্লিজ। তারপরে আর কেউ কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। এদিকে সকালে নীরব আয়মানের আগেই ঘুম থেকে উঠে বাইরে চলে যায়। আয়মান ঘুম থেকে উঠে নীরবকে না পেয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে এসে তাকে নাস্তা নেই। মেজাজ তো এমনিতেই খারাপ অরণ্যাকে না দেখে, তার ওপরে এখন আবার এসব। আয়মান মাথায় থাপ্পড় দিয়ে বলে, নীরবের বাচ্চা, তুই একাকেই চলে গেছিস আমার জন্য না রেখে। তোরে তো আমি এর মজা দেখাবই। এখন আর এসব বলে কি হবে? তার চেয়ে বরং ডিমের অমলেট করে খেয়ে ফেলি। যা বাবা সেই কাজ। আয়মান 2টা ডিমের অমলেট করে খেয়ে পেটকে শান্তি দিয়ে ট্যাক্সি নিয়ে চলে যায়। রাস্তায় জ্যামে আটকে আছে আয়মান। ঠিক তখনই কাউকে দেখে চোখ আটকে যায়। আয়মান অবাক নয়নে তার দিকে তাকিয়ে মনে মনে বলে, উনি এখানে কি করছে? তার তো এখানে আসার কোনো কথা নেই না। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আয়মান এসব ভাবতে ভাবতে কখন যে ট্রাফিক লাইনে গ্রিন সিগন্যাল চলছে সেদিকে যেন হুঁশই নেই। চারিপাশ থেকে হর্ন আর হর্ন বাজতে শুরু করে। ট্রাফিক পুলিশ এসে আয়মানের গাড়িতে লাঠি দিয়ে বাড়ি দিলে হুঁশ আসে আয়মানের। আগের জায়গায় চোখ বুলিয়ে দেখে সেখানে কেউ নেই। তারপরে পুলিশকে সরি বলে চলে যায় গ্যারেজে। গাড়ি ব্যাক করে প্রথমে নাহিদের সাথে দেখা হয়। কি রে আইমান, তোর আজকে আসতে এত দেরি হলো কেন? আগে তো কখনো এত লেট করিসনি। আসলে আসার সময় একটা ভাড়া মেরে জ্যামে আটকে রইছিলাম, তাই একটু লেট হলো। ওহ, এটা কোনো ব্যাপার না। রাস্তায় গাড়ি চালালে জ্যামের সাথে যুদ্ধ করতেই হবে। কি রে নাহিদ, নিবুকে দেখছি না যে, ও কোথায় গেছে? কি জানি, ও তো এখনো গাড়ি নিয়ে আসছেনি এখানে। কি বলিস? আমি তো সকালে ঘুম থেকে বাসায় ওকে পাইনি। তাহলে ও গেল কোথায়? ওদের কথা বলার মাঝে নীরবের এন্ট্রি হয়। নীরব গাড়ি ব্যাক করে ওদের কাছে আসতেই আয়মান বলে, নীরব, তুই সকাল সকাল একা একা নাস্তা বানিয়ে নিজেই কে সাবার করে কোথায় গেছিলি? আর বলিস না, আমি একটা কাজে গেছিলাম। আর প্রতিদিন তোর জন্য আমি কেন খাবার বানাবো? হ্যাঁ, এসব বাদ দিয়ে বল, তুই কি এমন কাজে গেছিলি যেটার জন্য আমাকে না বলেই সকালে বেরিয়ে গেছিস? বললাম তো একটা কাজে গেছিলাম। নীরব বলতে চাচ্ছে না দেখে কেউ আর জোরাজুরি করে না, কেননা আয়মান বুঝে গেছে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে গেছিল হয়তো। এদিকে আয়মান সবার সাথে হেসে হেসে কথা বললেও মনে যেন কোনো শান্তি নেই, উদাস হয়ে বসে আছে। এটা দেখে নীরব নাহিদকে বলে, নাহিদ, আমাদের দেবদাসকে বল এভাবে না দেখতে। আমি বুঝলাম না একটা মেয়ের জন্য কেউ এভাবে ভেঙে পড়ে। প্রেমে তো পড়ো নাই কখনো, বুঝবা কারবাল। আগে একটা মেয়ের মায়ায় নিজেকে খুইয়ে দেখো, তারপরে না বুঝবা পছন্দের মানুষ চোখের সামনে না থাকলে মনটা উদাস কেন হয়। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। একটা ভাড়া আইছে, যা মেরে আয়। তুই যা, আমি এত দূরের ভাড়ায় যাবো না। তা যাবি কেন? পারবি তো এভাবে মনমরা হয়ে বসে থাকতে। নীরব ওপরের কথাগুলো বলে নিজেই ভাড়া নিয়ে চলে যায়। এভাবে কেটে যায় 3টে দিন। এই প্রতিটি দিন আয়মানের অনন্যার কলেজের সামনে গিয়ে বসে থেকেছে, কিন্তু কখনো অনন্যা দেখা পায়নি। আজকে সকালেও 3 বন্ধু মিলে আবার সেই কলেজের সামনে এসে বসে আছে। আজকের আয়মানকে হতাশ হতে হলো না, কেন অনন্যাকে দেখতে পেয়ে নীরব বলল, এই যে আমাদের লাভার বন্ধু, ওই যে দেখ তো লাইলি আসতেছে। নীরবের কথা শুনে আয়মান দেখে আসলে অরণ্যা নিঝুম আসছে। ওরা ওদের দিকে যেতে শুরু করে। এদিকে আয়মানকে দেখে নিঝুম বলে, বান্ধবী দেখ, আইমান তোর কাছেই আসতেছে। আমার মনে হয় ও প্রতিদিন তোর জন্য এখানে অপেক্ষা করেছে। ওকে শুধু আসতে দে, তারপর ওর একদিন কি আমার একদিন। ওকে দেখিয়ে দিব অপেক্ষার প্রহর কিভাবে শেষ করতে হয়। তার মানে তুইও ওকে ভালোবেসে ফেলেছিস? ভালোবেসে ফেলেছি নাকি সেটা তো এখানে আসলেই বুঝতে পারবি। ওদের কথা বলার মাঝে আয়মান চলে আসে।
আর অনন্যাকে উদ্দেশ্য করে বলে, এই 2 দিন কোথায় হারিয়ে গেছিলে তুমি বলো? আমি তোমাকে কতই না খুঁজেছি। আমি কি তোর ঘরের বউ নাকি যে আমাকে হারিকেন লাগিয়ে খুঁজতে হবে? বউ হওনি তো হতে কতক্ষণ? আয়মান উপরের কথাগুলো বলার সাথে সাথেই অনন্যা আয়মানের গালে 3টে থাপ্পড় বসিয়ে দেয়। উপস্থিত সবাই তাকিয়ে আছে। এদিকে আয়মান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে কোণে জল বাসা বেঁধেছে। আর বন্ধুদের কথা কি বলবো। এদিকে অনন্যা বেশ রাগী কণ্ঠে বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমাকে তুমি করে বলার? হ্যাঁ, আমাকে ভালোবাসিস কি করে বলতো? কখনো নিজের চেহারা আয়নায় দেখেছিস? আমাকে ভালোবাসার কোনো যোগ্যতা আছে তোর? একটা ফকিরের ঘরের সামান্য ট্যাক্সি চালক হয়ে এসেছিস আমার মতো কোটিপতির মেয়েকে ভালোবাসতে? আমি তো তোমাকে দেখে ভালোবেসেছি, তোমার বাপ ভাইয়ের টাকা দেখে তো না। শোন, আমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, তাই বেটার অপশন আমার থেকে দূরে থাক। ফের আমার সামনে এসেছিস তো আর বলবো? ওপরের কথাগুলো বলে অনন্যা সেখান থেকে চলে যায়। এদিকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুকে অপমান হতে দেখে বেশ ক্ষিপ্ত হয় নীরব আর নাহিদ। এই মেয়ে নিজেকে কি মনে করে? আমরা ট্যাক্সিওয়ালা মানুষ না, ওরা শুধু মানুষ। এদের 2টা পয়সা হয়েছে কি নিজেকে কোটিপতি ভাবতে শুরু করে। আরে কোটিপতি তো সেই যে নিজেকে অন্যের জন্য উৎসর্গ করে। তোরা চুপ কর আর এখান থেকে চল। আজ থেকে আমি ওর সামনে আসবো না, আর যদি আসি তো ডিরেক্ট বিয়ের দিনই আসবো। তোকে আর কি বলি, এত অপমানিত হবার পরেও ওকে বিয়ে করার স্বপ্ন তোর মাথা থেকে গেল না। কি আর বলবো বল, এই মনটা যে ওকেই শুধু ভালোবেসেছে, এখন চাইলেই কি আর ভুলে থাকা যায়? মামা, তোর যা মন চায় তাই করিস। এবার চল এখান থেকে, না হলে সবাই তোকে চোখ দিয়েই গিলে খাবে। ওপরের কথাগুলো বলে ওখান থেকে ওরা চলে যায়। এদিকে নিঝুম অনন্যাকে বলে, অহংকারের বশে তুই এটা কি করলি? হাতে আসা সোনার টুকরাকে এভাবে দূরে ফেলে দিলি। তোর দেখছি খুব দরদ হচ্ছে, তো জানা ফেলে দেওয়া সোনা কুড়িয়ে নিয়ে ওলে বাবালে সোনালে বল। এমন যদি হতো তাহলে কি আর এভাবে কষ্ট পেতে দিতাম নাকি? আসলে একটা কথা জানিস কি, এই মনটা যাকে একবার পছন্দ করে বসে তাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। ধ্যান জ্ঞান সব সময় ওই পছন্দের পিছনেই লেগে থাকে। দেখ, এমনিতেই আমার মাথায় আগুন জ্বলছে, তুই আরো ঘি ঢালিস না। দোস্ত, বেশি কিছু বলবো না, তবে একটা কথা না বলে পারছি না। খুব বড় ভুল করলি, একদিন কাঁদতে হবে। কে কার জন্য কাঁদে সেটা সময় আসলে দেখা যাবে। চল তো, এখন সিনেমা শেষ হয়ে গেছে। নিঝুম আর অনন্যার সাথে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিঝুমকে এভাবে একা একা চলে যেতে দেখে অনন্যা কিছু বলতে যাবে, তার আগে হাতে থাকা ফোনটা বেজে ওঠে। তাই কিছু না বলে ফোনটা রিসিভ করে। হ্যাঁ আম্মু বলো, এমন সময় কেন ফোন দিলাম? অনন্যা, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। কেন, কি হয়েছে? আর আমি না কালকে এই বাড়ি থেকে আসলাম? এত কথা বলিস না, তোর বাবা অনেক অসুস্থ, তাড়াতাড়ি চলে আয়। কি হলো হঠাৎ? বাবার আবার কি হলো? আচ্ছা, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসতেছি। যত তাড়াতাড়ি পারিস চলে আয়, তোর বাবা শুধু বারবার তোর কথাই বলতেছে। অনন্যা আর কোনো কথা না বলে সোজা গাড়ি নিয়ে চলে যায়। ফোনে নিঝুমকে বলে সে বাড়ি যাচ্ছে। এদিকে আইমানের চোখে পানি দেখে নীরব বলে, দেখ বন্ধু, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। তোর কিন্তু অজানা নই আমরা এখানে কেন পড়ে আছি। কি করব বল? আমি কি সত্যি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নই বল? পৃথিবীতে টাকা পয়সা থাকলেই কি ভালোবাসা করা যায়? না থাকলে দূরে গিয়ে মর শুনতে হবে। দোস্ত, আমার কথা শুনে মনে কষ্ট নিস না। আসলে পৃথিবীতে যার টাকা নেই তার জন্য ভালোবাসা না। হ্যাঁ, তার ভালোবাসা ওইটা যেটা যার সাথে মিলে। তোরা যত যাই বলিস না কেন, আমি কিছুই ভাবতে পারছি না। আমি যেদিকেই তাকাই শুধু ওর মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। আসলে তোকে প্রেমের বিষে ধরেছে তো, তাই ইনফেকশনটা একটু বেশি হয়েছে। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে অনন্যা বিকেলের দিকে বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে আসে। সোফায় ওর বাবাকে বসে থাকতে দেখে, আব্বা, তোমার কি হয়েছে? মা, তুই এসেছিস। আসলে প্রেশারটা খুব বেড়েছিল, বলতে গেলে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তোমার এখন কেমন লাগছে বাবা? আগের থেকে এখন অনেকটা বেটার ফিল করতেছি রে মা। বাবা মেয়ে কথা বলার মাঝেই বাড়ির সবাই সেখানে চলে আসে। না, তুমি এসে গেছো। তোমাকে না দেখে বাবা কেমন কেমন করছিল।
আমরা কোনোভাবেই মানতে পারছিলাম না। তাই তো বাধ্য হয়ে তোকে খবর দিয়ে নিয়ে আসতে হলো। এখন তোর বাবা কি বলতে চায় সেটা তুই নিজের মুখেই শোন। বাবা একটা কথা বলবে, সেটা তো মেয়ে হয়ে আমি শুনবই। তার আগে তুমি এটা বলো, এইভাবে আমাকে কেন রাখলে? সবটা বললেই তো পারতে। জানো আমার কত কষ্ট হয়েছে, সারাটা রাস্তা চোখের জলে ভিজে গেছে। কি করব বল, সেটা ছাড়া আমাদের কাছে তো আর কোনো অপশন ছিল না। তুই এমনিতেই বেশি বাড়িতে আসিস না, তার উপরে বাড়ি থেকে মাত্র ঘুরে গেছিস। ওদের সবার কথা বলা দেখে অনন্যার বাবা মিস্টার রশিদ চৌধুরী বলে, তোমরাই যদি ওর সাথে এত কথা বলো তাহলে আমি আমার মেয়ের সাথে কি বলবো? আমার সাথে কথা বলার জন্য ওর স্টকে কি আর কথা বাকি থাকবে? হ্যাঁ, নাও এবার তুমি তাহলে তোমার মেয়ের সাথে যত খুশি কথা বলো, আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর শুনি। হ্যাঁ আব্বা, আপনি অনন্যার সাথে কথা বলেন, আমরা দেখি আর শুনি। দেখ মা, আমার এখন বয়স হয়েছে, কখন কি হয়ে যায় সেটা বলা মুশকিল। আর তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? অনন্যা, বাবা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আমি আর তুই তো বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের তো একটা দায়িত্ব আছে আমাদের প্রতি। আমি বুঝতেছি না ভাইয়া, তোমরা আসলে আমাকে কি বলতে চাচ্ছ, একটু কি ক্লিয়ার করে বলবা? কি বলতে চাচ্ছিস সেটা কিন্তু তুই আংশিক হলেও বুঝতে পেরেছিস, তারপরেও বাবা তোকে পুরো ব্যাপারটা খোলাসা করেই বলুক। হ্যাঁ, আমিও সেটাই বলছি, বাবা কি বলতে চায় সেটা বলুক। দেখ মা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। যা বলার স্টেট কার্ড বলতে পছন্দ করি। আব্বা তুমি কি বলবে, আসলে কি বলতে চাও? আমি মানে আমরা সবাই চাই তোকে এখন বিয়ে দিতে। বাপের মুখে এমন কথা শুনে অরণ্যা যেন অনেকটাই অবাক হয়ে যায়, আর অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলছো আব্বা? তুমি কি পাগল হয়ে গেছো, নাকি আমি তোমাদের মাথায় বোঝা হয়ে রয়েছি? যেখানে আমার এখনো পড়াশোনা শেষ হলো না, সেখানে তোমরা আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছো। বিষয়টা আসলেই সেরকম না রে মা। আমি মরার আগে তোর বিয়ে দেখতে চাই, সাথে বোনাস হিসাবে নাতি নাতনির মুখ দেখতে পারলে তো আরো বেশি খুশি হতাম। বুঝলাম না, তোমরা কি আমার সাথে মজা করতেছো নাকি? বিয়ের কথা বলতে না বলেই সোজা নাতি নাতনি পর্যন্ত চলে গেলে। অনন্যা, বোন আমার বাবার কথা মেনে নে, আর তাছাড়া বিয়ে করলেই তো আর পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে না। ভাইয়া এত কথা বাদ দিয়ে সোজাসুজি বললেই তো পারো, আমি এখন তোমাদের কাছে বেশি হয়ে গেছি, তাই তো অন্যের ঘরে পাঠানোর কথা বলছো। অনন্যা মা, আমার এমন কথা বলিস না। সন্তান কি বাবা মায়ের কাছে বেশি হয় নাকি বল? আর তাছাড়া তোকে বিয়ে দিয়ে আমরা কি পরের ঘরে পাঠিয়ে দিব নাকি? আমি তোকে আমার জামাইকে আমার বাড়িতেই রাখবো, ঘর জামাই করে। আব্বা তুমি যত যাই বলো না কেন, আমি এখন বিয়ে করব না। অরণ্যার এমন কথা শুনে ওর ভাবি ওকে একটু দূরে নিয়ে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে, অনন্যা দেখ, তোর যদি কোনো পছন্দের মানুষ থাকে তো আমাকে সেটা বলতে পারিস, আমি সবাইকে বলে তোর সাথে তার মেল করানোর ব্যবস্থা করব। ভাবি তোমার মনে হয় আমি প্রেমের বাঁধনে জড়িয়ে আছি বলে বিয়ে করতে যাচ্ছি না? সেটাই তো এখন মনে হচ্ছে, তা না হলে বিয়ে করতে তো সমস্যা হবার কথা নয়। ভাবি তোমরা কেন বুঝতে পারছো না, আমার কোনো পছন্দের মানুষ নেই। আর একটা কথা, তুমি বিয়ের পরে কি তোমার মন মতো চলতে পারছো? সবকিছু তো ভাইয়া আর আমার পরিবারের সকলের কথায় চলতে হয়। মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, এমন তো করতেই হবে, কেননা মেয়েদের জীবনটাই চলে এভাবে। আমাদের নিজস্ব কোনো বাড়ি ইচ্ছা থাকে না। যদি মাথা গোজার জন্য প্রথমে বাপের বাড়ি, পরে স্বামীর বাড়ি, মাঝখানে চলে যায় কিছু বছর। তাহলে তুমিই বলো, আমি এত সকালে বিয়ে করে কেন নিজের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করব? আরে বাবা, তোর স্বাধীনতা কেন নষ্ট হবে? যে তোর স্বামী হবে সে তো এমন তো হতে পারে তোর কথায় উঠবে বসবে। যদি তোমার কথা মতো সেই রকম না হয়, তখন কি আমি তাকে দোকানে বিক্রি করা পণ্যের মতো মন মতো হয়নি বলে বদলে বা ফেরত দিতে পারবো? অরণ্যের কথার জবাবে ওর ভাবি মিলি কিছুই বলতে পারে না। এদিকে ভাবির এমন নীরবতা দেখে অরণ্য বুঝতে পারে তার কাছে বলার মতো কিছুই আর নেই, তাই সেখান থেকে চলে যায়। আর বাপের কাছে এসে বলে, দেখো বাবা, আমি এত কথা বলে তোমাদের মূল্যবান সময় কোনোভাবেই নষ্ট করতে চাই না। আমার কথা একটাই, আমি এখন বিয়ে করব না। কেন করতে পারবি না সেটা বলতে হবে। এমন তো নয় যে বিয়ের বয়স হয়নি তোর। এত কারণ বলতে পারবো না, আমি শুধু এটা জানি আমার এখন বিয়ে করা সম্ভব না।
অনন্যার এমন কথা শুনে ওর ভাই নহাস বলে ওঠে, অনন্যা, তুই বাবার মুখে মুখে কথা বলছিস? তোর এত পরিবর্তন কবে থেকে হলো, হ্যাঁ? ভাইয়া আমি খারাপ তো কিছুই বলিনি, আমি যা সত্যি সেটাই বলেছি। অনন্যা, তুই কি চাস টেনশনের কারণে বাবার কিছু একটা হয়ে যাক? এমনিতেই ডাক্তার বলেছে অতিরিক্ত টেনশন করার কারণেই বাবার শরীর এত খারাপ। না, আমি চাই না বাবা অসুস্থ হয়ে পড়ুক আমার জন্য। তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমি দ্বিমত পোষণ করব না। অনন্যার কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তবে অনন্যার শর্ত শুনে সবাই খুশি হয়েও নারাজ হয়ে বসে। আব্বা দেখো, তোমরা যেটা করতে বলছো আমি সেটা করতেই রাজি হয়েছি। বিয়েতে আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। বল দেখি, তোর কি এমন শর্ত? বিয়ের পর তোমরা আমাকে জোরাজুরি করতে পারবে না, আমি যেভাবে ইচ্ছে চলবো। এটা কেমন কথা? তুই যদি জামের সাথে খারাপ ব্যবহার করিস তখন কি আমরা কিছু বলতে পারবো না? আমি সেটা বলিনি, আমি শুধু শর্ত রেখেছি। আর জামাই মনের মতো না হইলে ডিভোর্স দিলেও কিছু বলতে পারবে না। এটা তুমি কি বলছো? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলেছি। আমি নিজের স্বাধীনতা হারিয়ে অন্যের স্বাধীনে বাঁচতে চাই না। তুই বিয়েতে রাজি, সেটাই আমার কাছে অনেক। আমরা তোর শর্তে রাজি। তাহলে আমার আর কি, আমিও তোমাদের কথায় রাজি। অনন্যা ওপরের কথাগুলো বলেই রুমে চলে যায়। এদিকে বোনকে যেতে দেখে নহাস ওর বাবাকে বলে, আব্বা, তুমি ওর এমন শর্তে কেন রাজি হলে? তুমি জানো না ও কেমন মেজাজের মেয়ে? ও যদি সেই ছেলের সাথে খারাপ ব্যবহারও করে তাও তো আমরা কিছুই বলতে পারবো না। বলবো কেন? আমরা তো শুধু চেয়ে চেয়ে দেখবো। আর তাছাড়া আমার বিশ্বাস আছে সেই ছেলে ওকে ঠিক নিজের ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারবে। দেখি তাহলে এমন পাত্র কোথায় খুঁজে পায় যে তোমার মেয়ের সকল অত্যাচারের বলি হতে পারবে। নিহাস ওপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর ঘটককে বলে অনন্যার জন্য ভালো একটা। আইমান, ইদারিং তুমি নাকি কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছো। তোমার কি হয়েছে বলো তো? স্যার, আমার কিছুই হয়নি। আসলে কয়দিন হলো মনের অবস্থা খারাপ, তো তাই একটু। দেখো আইমান, তোমাকে আমি ভালো করে চিনি। আর তাছাড়া নীরব, নাহিদের রায়ান মতো মেয়েটা অনেক রাগী আর অহংকারী। তাহলে তার পেছন কোনো পড়ে আছো? ও, তার মানে আপনি সবটা জেনে গেছেন। আসলে স্যার, আমি ওই মেয়েকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই চাইলেও বলতে পারছি না। তুমি জানো এসব প্রেম ভালোবাসা তোমার জন্য না। তোমাকে কাজের প্রতি কঠোর হতে হবে। এইভাবে ভেঙে পড়লে চলবে না। চেকিং না চালালে বিয়ে করে বউকে কি খাওয়াবে? হ্যাঁ, আমাকে দেখতেই পারে না, বিয়ের কথা তো দূরেই থাকলো। শোনো আইমান, একটা কথা বলি। মেয়েদের মন হলো এমন একটা জিনিস যা কল্পনাও করা যায় না কখন কি ঘটবে। তা লেগে থাকো, পটে যেতে পারে তো। সেটা আর কি করে হয় স্যার? সে তো কোথায় চলে গেছে জানি না, দেখাও নেই তার। ও আচ্ছা, আরো শোনো, তোমাকে আর নীরবকে পলাশপুরের গ্রামে যেতে হবে। একটা বাড়িতে থাকবে জামাই হিসেবে। আয়মান ওর স্যারের সাথে কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছে না। তবু অনেক কষ্টে জিজ্ঞেস করে, স্যার, আমি সেখানে যাব ঠিক আছে, তো জামাই হয়ে থাকবো, ব্যাপারটা বুঝতে পারলাম না তো। আরে বাবা, বুঝতে পারলে না তো? আসলে ওই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি রশিদ চৌধুরীর একমাত্র মেয়েকে দিব, তাও আবার ঘর জামাই করে রাখবে। এখন কথা হলো, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকতে পারো তাহলে কাজও করতে পারলে, বউ পালবে। বলতে গেলে একইর ভিতর সব পেল। কথা মন্দ বলেন নাই, তয় কথা হলো আমি আমার পছন্দের মানুষটাকে ভুলে রশিদ চৌধুরীর মেয়েকে কেন বিয়ে করব? সে আমি জানি না। ভালো একটা অফার দিলাম, যদি পছন্দ হয় বলিও, না হয় তো নেই। তবে একটা কথা, ওখানে তুমি ট্যাক্সি চালক না, বরং অন্য একটা পেশার হিসেবে পরিচয় হয়ে থাকবে। কি বলেন স্যার? যেই পেশা আমাকে আমার অতীত ভুলে থাকতে সাহায্য করছে, আপনি আমাকে সেই পেশাটাকেই ভুলে যেতে বলছেন? পারবো না স্যার, এটা আমি পারবো না। আইমান, মানুষকে প্রয়োজনের তাগিদে কত কিছুই তো করতে হয়। তুমি না হয় একটু প্রয়োজনের সময় মজবুত হয়ে। এভাবে অনেক বোঝানোর পরে আয়মান রাজি হয়। আর এদিকে ও স্যার ঘটকের সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে ফেলে। আয়মান বাসর রাতের আগে মেয়ের মুখ দেখবে না বলে দেওয়ায় কেউ আর জোরাজুরি করেনি। দোস্ত, তুই এভাবে অনন্যাকে কি করে ভুলতে পারলি বুঝলাম না তো। আরে দোস্ত, ও তো আমাকে দেখতেই পারে না, সব সময় অপমান অত্যাচারের উপরেই রাখে।
তাহলে ওর পিছনে কোন আশা নিয়ে পড়ে থাকবো বল? সেটাও ঠিক, তবে একটা কথা কি জানিস, ঘৃণার থেকেই কিন্তু ভালোবাসা জন্মায়। এখন আর এইসব বলে লাভ নাই। আমার বিয়ে 2 দিন পরে ঠিক হয়ে গেছে। সো কিভাবে বিয়ে খাবি সেই প্রিপারেশন নে। এইসব কথা বলা বাদ দিয়ে, কেমন? ওপরের কথাগুলো বলে আয়মান সেখান থেকে চলে যায়। এদিকে আয়মানের বা যাবার দিকে তাকিয়ে নীরব বলে, ওর মনে কখন কি যে চলে আল্লাহ ভালো জানে। এই 2 ঘন্টা আগেও বললো অন্যকে ছাড়া ও বাঁচবেই না, আবার এখন বলতেছে প্রয়োজনের তাগিদে নিজেকে পরিবর্তন করতে হয়। দূর, ওর যা ভালো মনে হয় সেটাই করুক, তাতে আমার কি। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সকালে নীরব আর আয়মান পলাশপুর চলে যায়, কেননা ওরা দুজনই ছাড়া যাওয়া মানা ওপরের মহলে। বাস থেকে নেমে পলাশপুরের মাটিতে পা রেখে নীরবকে বলে, বাহ নীরব, আমার শ্বশুর বাড়ির এলাকাটা তো ভারী সুন্দর। চারিদিকে কত সুন্দর সবুজে জর্জরিত। আসলে অনেক সুন্দর। তুই দোস্ত, আমার মনে হয় আমরা জেনে শুনে আগুনে পা দিতে যাচ্ছি। কেন তোর আবার হঠাৎ করে এই কথাটা কেন মনে হচ্ছে বল? মনে হবেই না কেন সেটা বল। এভাবে একটা ট্যাক্সি চালক হয়ে এখানে বড়লোকের ছেলের পরিচয় দিয়ে বিয়ে, ব্যাপারটা ভাবতেই গা শিউরে উঠছে আমার। তোর সেটা নিয়ে তো ভাবতে হবে না, আগে বিয়েটা হতে দে। আমি যে একটা ট্যাক্সি চালক সেটা ওরা জানতে জানতেই বিয়ে পূর্ণ হয়ে যাবে, আর সাথে ততদিনে আমাদের কাজও হয়ে যাবে। তখন আর কি, আমাকে তো আর দোকানে বিক্রি পণ্যের মতো বদলে নিতে পারবে না। তাই নিজের ইচ্ছেই হোক আর অনিচ্ছাতেই হোক, আমাকেই জীবনসঙ্গী হিসেবে রাখতে হবে। বন্ধু, ভুলে যাইও না, তোমার ভাবনার থেকেও বেটার একটা অপশন কিন্তু তাদের হাতে থাকবেই, আর সেটা হলো ডিভোর্স। নীরবের এমন কথা শুনে আয়মান নীরবের পিঠে একটা কিল দিয়ে বলে, শালা হারামি, আমার বিয়ে হলোই না এখনো, আর তুই ডিভোর্সের কথা বলে ভয় দেখাচ্ছিস। এভাবে দুই বন্ধু দুষ্টুমি করতে করতে বিয়ে বাড়িতে পৌঁছে যায়। সবাই এসে ওদের বরণ করে বলতে শুধু কনের পরিবার, কেননা আগেই বলেছি বেশি লোকের সমাগম হবে না। দুই বন্ধুকে নিয়ে ভালো করে খাইয়ে নিয়মকানুন মোতাবেক বিয়ের কাজ সম্পূর্ণ করে। এদিকে সবাই বলা বলি করে যে বাসর ঘরে জমায় আগে থেকে কনের জন্য অপেক্ষা করবে। এটা নাকি তাদের বানানো নতুন নিয়মের প্রথম সূচনা। নীরব স্যার, আমাকে এ কোন চিপাই ফাঁসাই দিল বলতো, যেখানে আমি বাপ দাদার মুখে শুনে এসেছি বা দেখে এসেছি বিয়ের দিন বাসর ঘরে বউ জামাইয়ের জন্যে আগে থেকে অপেক্ষা করে, কিন্তু এখানে সেটার উল্টো কেন? তোর জন্য এটাই পারফেক্ট। শালা, এক মেয়েকে মন দিয়ে আরেক মেয়েকে বিয়ে করবা। আর তাছাড়া কোন বিয়েতে দেখছিস জামাই বন্ধু দুজনে এসে বিয়ে করে? যদিও লোক না থাকে তবুও গার্ডিয়ান হিসেবে কেউ তো থাকে, তাই না? এইসব এখন বাদ দে, বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে ভালোভাবে, সেটাই আমার কাছে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। এভাবে ওরা আরো অনেক কথা বলে। নীরব আয়মানকে খাটে নিয়ে বসিয়ে রেখে আসে। এদিকে অনন্যা বাইরে সোফায় বসে মোবাইল চাচ্ছে। এমন সময় ওর ভাবির কাছে এসে বলে, বুদ্ধি করে জামাইকে আগে তোর জায়গায় বাসর ঘরে অপেক্ষা করার নিয়ম করে নিজে এখানে বসে ফেসবুকে টাইম পাস করছিস। যা রুমে গিয়ে আনন্দ কর। কিসের আনন্দ? হ্যাঁ, তোমরা কোথাকার কোন কানা খোরার সাথে আমাকে বিয়ে দিয়ে মাথা থেকে বোঝা নামালে কে জানে। না রে ননদিনী, জামাই অনেক সুন্দর, তুই দেখলে এক বস্তা ক্রাশ খেয়ে যাবি। আর তাছাড়া ছেলে একজন পাইলট বলে কথা, এমন ছেলে কজনার ভাগ্যে জোটে। তোর তো চাঁদ কপাল, আমার মতো ফাটা কপাল হলে 3 বেলা কপাল চাপড়াতি। ভাগ্য ভালো না ছাই, তোমার ভাগ্য কত ভালো দেখেছো? ভাইয়া অনেক অনেক আদর করে তোমাকে। এমন কপাল তো ভাগ্য গুণে হয়। থাক বোন, আর মরা গাছে পানি ঢালিস না। রুমে গিয়ে দেখ জামাইয়ের চাঁদ মুক্তা। যেতে তো হবেই, না গেলে তো আর তোমাদের কাছে ছাড় পাবো না। জানি না 2 দিনেই কোথা থেকে কোন পাগলকে ধরে এনে আমার গলায় ঝুলিয়ে দিলা। ওপরের কথাগুলো বলতে বলতে অনন্যা মুখটা বেশ গোমরা করে ওপরের রুমের দিকে যায়। যখনই রুমের সামনে যাবে তখনই চোখ পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা নীরবের ওপরে। আর নীরবকে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করে, আরে ট্যাক্সিওয়ালা বন্ধু, তুই আমার বাড়িতে কি করিস? হ্যাঁ, আমারও তো একই কথা। আপনি আমার বন্ধুর শ্বশুর বাড়িতে কি করেন? তাও আবার ভাবির বেনারসি
শাড়ি গায়ে জড়িয়ে? থাপড়ায় তোর দাঁত ফেলে দিব। আমার বিয়ে উপলক্ষে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এই কথা শোনাস? অনন্যার কথা শুনে নীরবের বুঝতে একটু কষ্ট হয়, তাই আবারও সাহস করে জিজ্ঞেস করে, আপনার বিয়ে মানে? বুঝলাম না তো, একটু খুলে বলবেন কি আসলে ঘটনাটা কি? তোর কাছে কি আমাকে রেডিও জকি মনে হয় যে প্রশ্ন করলেই বিস্তারিত বলতে শুরু করব? না আসলে সেরকম না। আচ্ছা আপনি রুমে যান, হয়তো আমি 2 নম্বর বিয়ে বাড়িতে আসি ভুল করে। উপরের কথাগুলো বলতে বলতে নীরব নিচে চলে যায়, এটা দেখতে যে ও ঠিক বাড়িতে আছে নাকি ভুল বাড়িতে চলে এসেছে। নিচে গিয়ে সবকিছু খুঁটিয়ে দেখে ও ঠিক বাড়িতেই আছে, তাই তো হাসতে হাসতে বলে, বন্ধু তুই তো জেতা গেছস, শেষমেশ সেই জল্লাদ মেয়ের জীবন সঙ্গী হয়েই গেলি। জানি না বন্ধু আজকে তোর বাসর ঘরে বিড়াল তুই মারতে পারবি নাকি ভাবি মারবে। হে আল্লাহ, তুমি আমার বন্ধুটাকে দেখে রাখো।